উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির মহাদশা ও তার দশায় অন্যান্য গ্রহদের অন্তর্দশা নিয়ে আলোচনা করার জন্য। এর আগে ভিডিওতে সূর্য, চন্দ্র ও মঙ্গলের মহাদশা নিয়ে আলোচনা করেছি। জন্মকুণ্ডলিতে গ্রহদের প্রভাব বোঝার জন্য মহাদশাকে বোঝা অত্যন্ত জরুরি। ধরা যাক কোনো জাতকের কুণ্ডলিতে গ্রহস্থিতি খুব ভালো অবস্থায় রয়েছে, কিন্তু এটা দেখার সাথে সাথে এর থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যায় গ্রহের দশা। অনেক সময় দেখা যায় জন্মকুণ্ডলিতে গ্রহের স্থিতি খুব ভালো, কিন্তু দশা ঠিক বিপরীত গ্রহের চলছে। মেষ লগ্নের কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি খুব ভালো স্থিতিতে আছে, মঙ্গল খুব বলি, সূর্যও খুব ভালো স্থিতিতে আছে, আর বর্তমানে চলছে শুক্রের দশা, বা চলছে শনির দশা, বা চলছে বুধের দশা, তাহলে রেজাল্ট হবে 0। পুরো কুণ্ডলীর যদি ভিত বুঝতে চান তাহলে তা হলো দশা। পুরো কুণ্ডলীর ফল কথন মহাদশার আধারে হয়। মহাদশা বিষয়টা এত ব্যাপক যে বলার অবকাশ রাখে না। আবার শুধুমাত্র গ্রহের দশায় পুরো ব্যাপারটা কমপ্লিট হয় না। গ্রহ কোন ভাবে বা ঘরে বসেছে, কোন রাশিতে বসেছে, কোন নক্ষত্রে কত অংশে বসেছে, গ্রহ এই কুণ্ডলীর জন্য কারক না অকারক, গ্রহ উচ্চাভিলাষী নাকি নিচাভিলাষী, গ্রহ বক্রী কিনা, গ্রহ অস্ত কিনা, গ্রহ মৃত কিনা, এই সমস্ত ব্যাপারগুলো সেই গ্রহের মহাদশাতে অন্তর্দশার উপর প্রভাব ফেলে। তাই ছোট একটা ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করা এক প্রকার অসম্ভব, কিন্তু যারা জ্যোতিষশাস্ত্রে আগ্রহী, যারা নিজের জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করেন, বা যারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে জ্যোতিষীয় চর্চা শোনেন, বা যারা অল্প হলেও জ্যোতিষ বোঝেন, তারা এই ব্যাখ্যা নিজের কুণ্ডলীতে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি বোঝার ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। কি কি বিশেষ করে বুঝতে হবে আপনাকে সেটা বলি। প্রথমে গ্রহদের ভাগটা আপনাকে বুঝতে হবে। গ্রহদের দুটো বিভাগ হয়। প্রথম বিভাগে সূর্য, চন্দ্র, মঙ্গল, গুরু আসে, আর অন্য বিভাগে শুক্র, বুধ, শনি, রাহু আসে। এই দুটো বিভাগ। প্রথম বিভাগের গ্রহরা একে অপরের মিত্র, আর দ্বিতীয় বিভাগের গ্রহরা একে অপরের মিত্র, আর দুই বিভাগের গ্রহরা একে অপরের সঙ্গে শত্রুতার সম্পর্ক রাখে। এরপর আসে গ্রহদের নৈসর্গিক মিত্রতা, শত্রুতা, পঞ্চধা মৈত্রী। নৈসর্গিক মিত্রতা, শত্রুতা ও পঞ্চধা মৈত্রী নিয়ে আমার ভিডিও বানানো আছে। প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে জ্যোতিষীয় চর্চা থেকে দেখে নিতে পারেন। পঞ্চধা মৈত্রীতে গ্রহ যেখানে বসে সেখান থেকে 3 ঘর আগে ও 3 ঘর পিছনে মিত্রতার সম্পর্ক তৈরি করে, আর বাকি ঘরগুলোর সাথে শত্রুতার সম্পর্ক তৈরি করে। কিন্তু ব্যাপারটা যদি জন্মকুণ্ডলিতে মহাদশাকে বোঝার হয় তাহলে আরও একটু অ্যাডভান্স গিয়ে বুঝতে হবে। গ্রহ যার সাথে স্বরাষ্ট্রক যোগের সম্পর্ক তৈরি করে, যে কোনো গ্রহের দশায় শুধুমাত্র তারই দশা তো চলবে না, অন্তর্দশা আসতে থাকবে। যে অন্তর্দশা আসে সে ফলের প্রভাবে পরিবর্তন আনে। তো প্রভাবে যে পরিবর্তন আসবে তা কেমন হবে, এটা বোঝার জন্য আমরা যে গ্রহের দশা দেখছি অর্থাৎ দশানাথ, আর অন্তর্দশা অর্থাৎ অন্তর্দশানাথের সম্পর্ককে দেখি। যদি কুণ্ডলিতে দশানাথ ও অন্তর্দশানাথ একে অপরের শত্রু গ্রহ হয়, যেমন সূর্য ও শনি, এরা নৈসর্গিক শত্রু গ্রহ হয়। শুক্র ও গুরু, এরা নৈসর্গিক শত্রু গ্রহ, কিন্তু নৈসর্গিক শত্রু হওয়া সত্ত্বেও এরা জন্মকুণ্ডলিতে যদি স্বরাষ্ট্রক যোগে না হয়, ভালো কোনো সম্বন্ধে যদি বসে, যেমন নবম পঞ্চম বা তৃতীয় একাদশ বা কেন্দ্রের সম্বন্ধে বসে, তাহলে ফলাফলের যে কথন হবে তাতে অন্তর আসবে। এরা নৈসর্গিক শত্রু হয়েও অতটা খারাপ প্রভাব দেবে না। এবার দেবগুরু বৃহস্পতির দশা নিয়ে বলি। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এটাই যে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক দিয়ে দেবেন। গুরুর দশা বৃষলগ্নের কুণ্ডলীর ক্ষেত্রে, তুলা লগ্নের কুণ্ডলীর ক্ষেত্রে গুরু সর্বাধিক অকারক গ্রহ হয়। সামান্য শব্দে বললে মারক গ্রহ হয়। তাহলে একটা প্রশ্ন আসে যে দেবগুরু বৃহস্পতি মারক গ্রহ হলে সোজা ব্যাপার যে তার দশাকে মার্কেশ বলা হবে। তাহলে মার্কেশের দশা তো কখনো ভালো হয় না। সাধারণভাবে জবাব হবে হ্যাঁ, মার্কেশের দশা কখনো ভালো হয় না। কিন্তু যদি গভীরে গিয়ে ব্যাখ্যা করা হয়, বোঝার চেষ্টা করা হয়, বৃষলগ্ন বা তুলালগ্নের কুণ্ডলিতে যদি গুরু ভালো স্থিতিতে থাকে, কোনো ভালোভাবে বসে, তাহলে তখনও কি আমরা এই ফল বলবো যে গুরু শুধুমাত্র আপনার ক্ষতি করবে, সমস্যা তৈরি করবে? গুরু যদি অতি বিশিষ্টভাবে বসে তাহলে তখনও কি শুধুমাত্র ক্ষতি করবে? উত্তর হবে না। বলার বক্তব্য এটাই যে নির্ভর করে পরিস্থিতির উপর। ধরা যাক গুরু যদি নীচ রাশিতে বসে তাহলে ফলাদেশে অন্তর আসবে। যদি মেষ লগ্নের কুণ্ডলী হয় বা কর্কট লগ্নের কুণ্ডলী হয় আর দেবগুরু বৃহস্পতি নীচ রাশিতে বসে, তাহলে দেবগুরু বৃহস্পতি মোটেই ভালো ফল করতে পারবে না, তাতে কুণ্ডলীতে যতই কারক গ্রহ হোক না কেন। গ্রহর অবস্থা ও প্রভাবের একটা বড় অন্তর হয় গ্রহর দশা ও অন্তর্দশায়। আশা করি এই ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম। দেবগুরু বৃহস্পতির যে দশা হয় তা 16 বছরের হয়। দেবগুরু বৃহস্পতির যে বিভাগ তাতে শিক্ষা, সন্তান, বিবাহ, জীবনে ধনধান্য, উচ্চতা, আধ্যাত্মিকতা, ধর্মীয় কাজে রুচি বাড়ে, আর্থিক স্থিতি উন্নত হয়, সঠিক সিদ্ধান্তে সফলতা আসে, পরিবারের মধ্যে শান্তি বজায় থাকে, সমাজে মান সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। এ সমস্ত সবকিছু গুরু প্রদান করে। তো এরকম নয় যে মেষ লগ্নের ক্ষেত্রে গুরু এগুলো প্রদান করবে আর বৃষ লগ্নের ক্ষেত্রে এগুলো অন্য কেউ প্রদান করবে। বৃষ লগ্নের ক্ষেত্রেও এই সমস্ত জিনিস গুরুই প্রদান করবে। সাধারণভাবে বললে গুরুর দশায় জাতক জ্ঞান, লাভ, বিবাহ, সন্ততি, মান সম্মান ইত্যাদি বৃদ্ধি পায়। যদিও পেটজনিত সমস্যা হয়ে থাকে, শ্রেষ্ঠ কার্য এই সময় জাতক করে, বিশেষ পদ প্রাপ্ত করা, এগুলো দেবগুরু বৃহস্পতির মহাদশায় প্রাপ্ত হয়। এবার প্রশ্ন হচ্ছে, যাদের জন্য গুরু কারক হয় না, মারক হয়, তাদের ক্ষেত্রেও কি দেবগুরু বৃহস্পতি এরকম প্রভাব দেবে? তখন উত্তর হবে না, এরকম হবে না। প্রভাবে অন্তর আসবে। এরকম নয় যে দেবগুরু বৃহস্পতি অকারক বলে বিবাহের সময় হলে বিবাহ করাবে না। দেবগুরু বিবাহ করাবে, কিন্তু হতে পারে যে বিবাহে বাধা উৎপন্ন হলো, সমস্যা হলো, কথাবার্তা সঠিক হলো না, এই ধরনের সমস্যা আসবে। আর এগুলো তখন হবে যখন দেবগুরু পীড়িত হবে, যখন দেবগুরু নীচ রাশিতে বসবে, তখন যখন দেবগুরু অস্ত অথবা মৃত অবস্থায় হবে তখন। যদি দেবগুরু ষষ্ঠক যোগে হয় জন্মকুণ্ডলিতে, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে হয় তখন তখন এই ধরনের প্রভাব দেখা যাবে। আবার বলি, প্রত্যেকটা লগ্নে এই ফলাদেশ কিছুটা আলাদা আলাদা হবে, কিন্তু আপনি যদি এর মূল বিষয়টা বুঝতে পারেন তাহলে কুণ্ডলী দেখেই আপনি ফলাদেশ বুঝে যাবেন। এবার বলি গুরুর দশায় প্রত্যেকটা গ্রহের অন্তর্দশা কেমন হবে সেই নিয়ে। গুরুতে গুরুর অন্তর্দশার প্রভাবে উচ্চ ভবন, বস্ত্র, সাজসজ্জা, স্ত্রী, পুত্র, ধন লাভ করায়। অর্থাৎ গুরুর দশায় গুরুর অন্তর্দশাকে শ্রেষ্ঠ মানা হয়। এবার এটা আমরা জানি যে কোনো গ্রহের দশায় তারই অন্তর্দশা কখনো ভালো প্রভাব দেয় না। তাহলে আমি এখন এখানে কি করে বললাম যে গুরুর দশায় গুরুর অন্তর্দশা খুব ভালো হবে? উত্তরটা বোঝার মতো বিষয়। আমরা জানি গুরুর দশার আগে আমাদের রাহুর দশা চলে। রাহুর দশা প্রত্যেকের জীবনে প্রায় একই রকম স্থিতি উৎপন্ন করে, যেমন টেনশন, চিড়চিড়ানি স্বভাব, ভয়, বিবাদ, মানসিক অশান্তি, অস্থিরতা ইত্যাদি। এবার যেখানে 18 বছর ধরে রাহু তার দশায় সমস্যা লাগাতার দিয়ে গেছে, তো সেখানে
গুরুতে গুরুর অন্তর্দশা আসতেই তো ভালো প্রভাব দিতে পারবে না, আর দিলেও তা বুঝবেন কি করে? কিন্তু আপনার কুণ্ডলিতে যদি রাহু ভালো স্থিতিতে থাকে, দশমের রাহু যদি হয় বা একাদশের রাহু যদি হয়, যে আপনাকে খুব ভালো প্রভাব দিয়েছে, এবার যদি গুরু আপনার কুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, তাহলে গুরুতে গুরুর অন্তর্দশায় আপনি আগের বলা ভালো প্রভাবগুলো অবশ্যই পাবেন। এবার বলি গুরুর দশায় শনির অন্তর্দশা প্রভাব নিয়ে। মহাদশার প্রভাব যদি বুঝতে হয়, অন্তর্দশার প্রভাব যদি বুঝতে হয়, তাহলে সবার প্রথম জানতে হবে যে দুটো গ্রহের জুতিতে কিরকম প্রভাব পাওয়া যাবে। গুরু ও শনির জুতি কি করায়? তো গুরু ও শনির জুতি জাতককে দীক্ষা দেওয়ায়, সাধু সন্ত বানায়, উদাসীন করে দেয়, মোহভঙ্গ করে দেয়। উদাহরণ থেকেই বুঝতে পারছেন প্রভাব কম বেশি এরকম হবে। গুরুতে শনির অন্তর্দশা যখন চলবে, তখন জাতকের মধ্যে উদাসীনতা আসবে। এবার এই উদাসীনতাকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে যেটা দাঁড়াবে সেটা একটা উদাহরণ সহযোগে বুঝি। ধরা যাক যদি তুলা লগ্নের কুণ্ডলী হয়, আমরা জানি তুলা লগ্নে গুরু কারক গ্রহ হয় না। এবার গুরুতে শনির অন্তর্দশা এলো, এখানে শনি খুবই কারক গ্রহ। তাহলে আমরা যদি জাতককে বলি যে আপনি তো উদাসীনতার দিকে যাচ্ছেন, এখানে তুলা লগ্নের লোক উদাসীনতা, সাধু বা সন্ন্যাসী হওয়া ইত্যাদি বিষয়ের উপর তাদের কোনো বিশেষ প্রভাব পড়ে না, এই সমস্ত ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট থাকে না, তাহলে এই ফলাদেশ তো ভুল হয়ে যাবে। কিন্তু না, এই উদাসীনতা শব্দ ভুল নয়, এটা সঠিক শব্দ। আমরা শুধু ফলাদেশে পরিবর্তন আনব। কিভাবে? গুরুতে শনির অন্তর্দশায় সম্ভবত আপনি কার্যক্ষেত্রে উদাসীন হবেন, দাম্পত্য জীবনে আপনি উদাসীন হবেন। এখানে এই পয়েন্টগুলো চেঞ্জ হবে, শব্দ ওটাই থাকবে, উদাসীনতা। পরিস্থিতির উপর নির্ভর করে আমরা শব্দটাকে সঠিক জায়গায় প্রয়োগ করব। মদ্যপ্রেমী বানাবে আপনাকে। যদি কর্কট লগ্নের কুণ্ডলী হয়, কর্কট লগ্নের কুণ্ডলিতে গুরু উচ্ছের হয়, আর সেখানে শনির অন্তর্দশা এলো, শনিও ভালো স্থিতিতে বসে আছে, তাহলে আমরা কি বলবো যে আপনাকে মদ্যপ্রেমী বানাবে? উত্তর হচ্ছে না। এখানে নেশা শব্দের প্রয়োগ হচ্ছে। লগ্ন যদি আমাদের জন্য এরকম হয় যে যেখানে সাধক বা সাধনার ভাবনা রাখে, তো সেখানে মদ্যপান শব্দটাকে আমরা চেঞ্জ করে বলবো যে সাধনাতে আপনার রুচি বাড়বে বা সাধনার ইচ্ছা আপনার জাগৃত হবে। এবার প্রশ্ন উঠতে পারে যে মদ্যপান থেকে আমরা সোজা সাধনার দিকে কি করে চলে গেলাম? এটা তো পুরো বিপরীত কথা হয়ে গেল। আমি সেটাই বোঝাতে চাইছি। পরিস্থিতির ভেদাভেদে ফলাদেশ পরিবর্তিত হয়। আমরা প্রত্যেকটা জায়গায় একই কথা বসাতে পারবো না। শনি যদি ভালো স্থিতিতে হয়, তাহলে জাতক সাধু সন্ন্যাসীকে ভালোবাসবে, সম্মান করবে, তীর্থযাত্রা করবে, বাদবাকি ধনের প্রাপ্তিও ঘটবে। গুরুতে বুধের অন্তর্দশাকে খুবই ভালো মানা হয়। মন্ত্রীপদ, কোনো উচ্চপদ, মান সম্মানে বৃদ্ধি, ব্যবসায় লাভের স্থিতি, পড়াশোনায় উন্নতি, ভ্রমণ হয়, আর্থিক উন্নতি হয়, বিচার বুদ্ধি ভালো হয়। এবার যদি গুরু ও বুধের সম্বন্ধ কুণ্ডলিতে স্বরাষ্ট্রক যোগের হয়, তাহলে কিছু সমস্যা আসবে। সেই ফলাদেশ কেমন হবে? সেক্ষেত্রে গুরুতে বুধের অন্তর্দশায় ব্যবসায় ক্ষতির সম্ভাবনা, ধন হানির সম্ভাবনা, কথা দিয়ে কথা না রাখার স্থিতি উৎপন্ন হবে, যার কারণে সমাজে আপনার ইমেজ খারাপ হতে পারে। রাজনীতিতে থাকলে পদ চলে যেতে পারে, এরকম স্থিতি উৎপন্ন হবে। ইলেকশন লড়তে যাচ্ছে আর সেই সময় যদি গুরু ও বুধের দশা অন্তর্দশা চলে, তাহলে আপনি টিকিট নাও পেতে পারেন, এরকম স্থিতি উৎপন্ন হবে। বা আপনাকে কথা দিয়ে কথা রাখলো না, এরকম স্থিতি উৎপন্ন হবে। ফলাদেশ এইভাবেই পরিবর্তিত হয়। এরপর গুরুর দশায় কেতুর অন্তর্দশা। কেতুকে উচ্চতা মানা হয় আর গুরুকে জ্ঞান মানা হয়। গুরুতে কেতুর অন্তর্দশায় ভালো ফল পাওয়া যায়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কেতু যেন ভালো স্থিতিতে হয়।
কেতু যদি ভালো না হয়, যদি গুরু ও কেতুর সম্বন্ধ ষড়াষ্টক যোগের হয়, তাহলে কেতুর খারাপ ফল দেবে। না হলে গুরুতে কেতুর অন্তর্দশায় তীর্থযাত্রা হয়, ধন প্রাপ্তি করায়, ধার্মিক কার্য করায়, ধর্মতে জাতকের রুচি বাড়ায়, যা খুব ভালো, আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি করে। আর যদি গুরু ও কেতুর সম্বন্ধ ষড়াষ্টক যোগের হয়, যদি কেতু পীড়িত হয়, সেক্ষেত্রে জাতক ধর্ম থেকে দূরে হয়ে যাবে, ধর্মতে তার ইচ্ছা লাগবে না, ধন হানি করাবে, অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, কারণ গুরু পেটের কারক, পেটের রোগ হয়, গুরুতে কেতুর অন্তরে রোগ উৎপন্ন করাবে। জাতক যদি অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া করে, তবেই পেটের রোগ হবে। আমাদের জীবনে রোগের পিছনে একটা বড় সূত্র কাজ করে, যেটা হচ্ছে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া। এছাড়াও এ সময় একাকিত্ব বা অন্তর্মুখিতা আসতে পারে। গুরুর দশায় শুক্রের অন্তর্দশা খুব ভালো মানা হয়, অত্যন্ত শ্রেষ্ঠ। এই সময় জাতককে ধর্মে রুচি বাড়ায়, জ্যোতিষে রুচি বাড়ায়, সৎসঙ্গতে রুচি দেয়, সামাজিক কার্য জাতক করে, মানুষের উপকার করে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। বিবাহ যোগ তৈরি হয়, সম্পর্ক ভালো হয়, বিলাসিতা ও আর্থিক স্থিতি বাড়ে, শিল্পকলা, সৌন্দর্য, মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে জাতক প্রভূত উন্নতি করে, ব্যবসায় সফলতা পায়, বিদেশ যাত্রার যোগ তৈরি হয়। এবার প্রশ্ন হতে পারে যে গুরুতে শুক্রের অন্তর্দশা কি শুধুই ভালো হয়? যদি কুণ্ডলিতে গুরু ও শুক্রের সম্বন্ধ ষড়াষ্টক যোগের হয়, সেক্ষেত্রে সমস্যা দেবে। সুগার হতে পারে, গুরুর সাথে জাতকের সম্পর্ক খারাপ হতে পারে, জাতক বাজে চরিত্রের হতে পারে। কারণ গুরু হচ্ছে তেজ, তাই গুরু সবসময় তেজ রাখবে। গুরু উচ্চতা হয়, গুরু চমক হয়, আর শুক্রও চমক, তাই জাতক চমকে তো যাবে অবশ্যই, কিন্তু ভালো কাজে নয়, ভুল কাজে, বাজে কাজে। সামান্য ভাষায় বললে চমক দমকেই জাতক জুড়বে, কিন্তু রাস্তা জাতকের ভুল হবে, ভুল স্ত্রী সঙ্গ করবে, ইত্যাদি ইত্যাদি। ফলাদেশ এটাই হবে। গুরুতে সূর্যের অন্তর্দশাকে খুব ভালো মানা হয়। যদি কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে ফলাদেশ করা হয় আর গুরুতে সূর্যের অন্তর্দশা চলে, তাহলে চাকরি প্রদান করার সময় হয় এটা, যদি সে চাকরির কোনো প্রস্তুতি করে তো। এবার এটা প্রত্যেকের ক্ষেত্রে তো বলা যাবে না, পরিস্থিতি অনুযায়ী ফলাদেশ পরিবর্তিত হবে। এই সময়কালে মান সম্মান বৃদ্ধি হয়, ব্যবসায় সফলতা প্রাপ্ত হয়, রাজনীতিতে সফলতা প্রদান করে। এই সময়কালে পদোন্নতি হয়, পিতার সহযোগিতা পুরোপুরি পাওয়া যায়, সরকারি সাহায্য ইত্যাদি পাওয়া যায়। আর যদি গুরু ও সূর্যের সম্বন্ধ খারাপ হয়, সেক্ষেত্রে মোটামুটি ভালো ফলই পাওয়া যায়, কিন্তু ছোটোখাটো সমস্যা, মানহানি বা অন্যান্য ছোটোখাটো সমস্যা উৎপন্ন হয়। অহংকার বৃদ্ধি পেলে বা কর্তৃত্ব করার মানসিকতা বেশি হলে সমস্যা তৈরি হয়। এরপর গুরুর দশায় চন্দ্রমার অন্তর্দশাকেও খুব ভালো মানা হয়। এটাকে গজকেশরী যোগও বলে। সৎ কার্য করা, জাতক পুত্র পৌত্রাদির সাথে যুক্ত হয়, এতে বৃদ্ধি হয়, ধন ধান্যে বৃদ্ধি হয়, প্রত্যেক ধরনের সুখে বৃদ্ধি ঘটে। সমাজে মান সম্মানে বৃদ্ধি, মানসিক শান্তি, বাড়ি ঘর, যানবাহন বা জমি সংক্রান্ত সুখ প্রাপ্ত হয়। মা ও মাতৃস্থানীয়ের সম্বন্ধের বিষয়ে শুভ ভ্রমণ হয় এই সময়, ও মানসিক পরিতৃপ্তি পাওয়া যায়। অর্থাৎ সর্বোপরি এই সময় খুবই ভালো। এবার যদি চন্দ্রমা কুণ্ডলিতে পীড়িত হয় বা নীচ রাশিতে বসে বা অস্ত অথবা মৃত হয় বা ষড়াষ্টক যোগে বসে, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশের সম্বন্ধ যদি বানায় গুরুর সাথে, সেক্ষেত্রে মানসিক অশান্তি হবে, মায়ের স্বাস্থ্যের সমস্যা আসবে, গৃহকলহর স্থিতি তৈরি হবে। গুরু চন্দ্রমা গজকেশরী যোগ নির্মাণ করছে, সেজন্য সমস্যা খুব বড় মাত্রায় হবে না, তাতে এরা কারক হোক বা অকারক, কিন্তু সমস্যা সামান্য মাত্রায় হলেও হবে, এটা নিশ্চিত। গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশাকে ভালো মানা হয়, ভূমি লাভ করায়, যশ লাভ করায়, কার্যসিদ্ধি করায়, নতুন নতুন উদ্যোগ নেওয়ার ইচ্ছা জাগায়, সাহসের বৃদ্ধি ঘটায়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে বাড়ায়, প্রতিযোগিতায় সফলতা দেয়, চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রসার বাড়ে। অর্থাৎ সব মিলিয়ে এক কথায় খুবই ভালো, সময়কাল অত্যন্ত শ্রেষ্ঠ হয়। এরপর গুরুর দশায় রাহুর অন্তর্দশা, যা খুব কষ্টদায়ী হয়, খুব সমস্যা প্রদান করে,
তবে গুরু ও রাহুর সম্বন্ধ কীরকম সেটা একবার দেখে নিতে হবে। যদি গুরু ও রাহুর সম্বন্ধ ষড়াষ্টক যোগে হয়, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশের সম্পর্ক হয়, তাহলে সমস্যাগুলো বড় মাত্রায় হবে। কিন্তু যদি গুরু ও রাহুর সম্বন্ধ তৃতীয় একাদশের হয় বা নবম পঞ্চমের হয় বা কেন্দ্রের সম্বন্ধ হয়, তাহলে সমস্যা আসবে, কিন্তু পরিমাণে খুব কম হবে। খুব বড় সমস্যা সেক্ষেত্রে হবে না। গুরুর দশা যদি আপনার চলে আর সেই দশায় বাকি অন্যান্য গ্রহদের অন্তর্দশায় যদি আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে তাহলে উপায় হিসেবে বলবো, নিত্য মন্দিরে যান, নিত্য দর্শন করুন, গুরুর দীক্ষা নিন, গুরু মন্ত্র জপ করুন, মন্দিরকে নিজে হাতে পরিষ্কার করুন, এতে আপনার গুরু সহায় হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল দেবগুরু বৃহস্পতির মহাদশায় অন্যান্য গ্রহদের অন্তর্দশার প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।